প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। ইরান যুদ্ধ নিয়ে কিছু আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব এই এপিসোডে। তো আমরা ইতিমধ্যে হয়তো জেনে থাকব যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েক দফা আলটিমেটাম ঘোষণা করেছিলেন ইরানের উদ্দেশ্যে, চরমপত্র দিয়েছিলেন, ডেডলাইন দিয়েছিলেন। এই ডেডলাইনের মধ্যে এটি করতে হবে, ওটি করতে হবে, চুক্তি করতে হবে, না হলে এই হবে সেই হবে, এরকম আমরা বেশ কয়েকবারই দেখলাম। তো মার্চেও ছিল একটি ডেডলাইন, 48 ঘন্টার ডেডলাইন। তো সেটি শেষ হবার আগে আবার 10 দিনের এক্সটেনশন দেখলাম। তো এখন আবার সর্বশেষ যে 48 ঘন্টার ডেডলাইনটি, সেটিও শেষ হবার পথে। সেটি শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি টাইম সোমবার সন্ধ্যা 8টায়। তো এখনও বেশ সময় বাকি আছে। তো ট্রাম্প ইতিমধ্যে মনে করিয়ে দিয়েছেন যে যদি ইরান এর মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছয় হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে, তাহলে ইরানের উপর বড় ধরনের হামলা করা হবে। ট্রুথ সোশ্যালে ইতিমধ্যে একটি পোস্ট দিয়ে বলেছেন যে যদি ইরান এর মধ্যে চুক্তিতে না আসে, তাহলে ইরানের জন্য মঙ্গলবার হবে ব্রিজ ডে, অর্থাৎ ইরানের সেতুগুলো উড়িয়ে দেবেন। তো এই অসভ্যতা ডোনাল্ড ট্রাম্প বরাবরই করে আসছেন। তার ভাষা সবসময় হুমকির ভাষা, হুমকি দিয়ে কথা বলেন। কূটনৈতিক কোনো ভাষা তিনি ব্যবহার করেন না, যেই ভাষা ব্যবহার করলে হয়তো যুদ্ধের তীব্রতা, প্রতিপক্ষের সঙ্গে শত্রুতা কমবার সম্ভাবনা থাকে, এইটি কূটনীতি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকের ভাষায় কথা বলেন না, বরাবরই হুমকি ধমকি এবং সবসময় দম্ভ। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সামরিক সক্ষমতার দিক থেকে, এই হুমকি ধমকি তিনি কিন্তু বরাবর দিয়েই চলেছেন। তো সর্বশেষ তার এই হুমকি, আর ইরান এটি প্রত্যাখ্যান করেছে। ইরান কখনোই তার হুমকিতে ভীত হয়নি, আর ইরান এরকম জাতিই না, ইরানের শাসকেরাও এরকম নন। কারণ তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবরোধ, অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা এইসব বাঁচিয়েই কিন্তু টিকে আছে কয়েক দশক ধরে। তো ইরানের জন্য এই প্রতিকূল পরিস্থিতি নতুন কিছু না, তারা এগুলোতে অভ্যস্ত। তো ইরান এগুলোকে পাত্তাই দেয়নি, তারা প্রত্যাখ্যান করেছে যে আমরা এসবের আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, আমাদের উপর যদি নতুন করে হামলা হয় তাহলে আমরাও হামলা করব, তাদের আগের ঘোষিত নীতি আই ফর আই সেটি চলবে। তো এই হলো আলটিমেটাম সম্পর্কে খবর। আর সর্বশেষ বাংকার বাস্টার বোমা হামলা করে ইরানে বেশ কিছু ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী ঘটাতে পেরেছিল, এবং তখন জানা গিয়েছিল যে তাদের পারমাণবিক যে সাইটগুলো, তাদের যে ক্ষেপণাস্ত্র রাখবার যে জায়গাগুলো আছে আন্ডারগ্রাউন্ড, সেই জায়গাগুলোতে ইরান অ্যাক্সেস পাচ্ছে না, অর্থাৎ প্রবেশ মুখগুলো গড়িয়ে দেওয়া হয়েছে বাংকার বাস্টার বোমা হামলা করে। সম্প্রতি আমরা জেনেছিলাম এই খবরটি। তো এটি আসলেই ইরানের জন্য একটি বড় ধরনের সেটব্যাক ছিল। তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ঠিকঠাক ছিল, ড্রোনও ছিল অনেক জায়গায়, কিন্তু সেখানে পৌঁছবার পুরো ব্যবস্থাটি আন্ডারগ্রাউন্ড। তো সে আন্ডারগ্রাউন্ড সেই জায়গাগুলোতে পৌঁছবার ব্যবস্থা ছিল না, সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে ইরান সেই ক্ষতিগ্রস্ত প্রবেশ মুখগুলো সারিয়ে ফেলেছে, সারিয়ে সেখানে অ্যাক্সেস নিয়েছে। অর্থাৎ এখন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ আছে, ওয়্যার হাউস আছে, সেখানে তাদের অ্যাক্সেস আছে। তারা আরও সক্ষমতা বাড়িয়ে নিয়েছে, কারণ এগুলো কিন্তু তাদের হাতছাড়া হয়েছিল প্রায়। কারণ ব্যবহার করতে না পারলে, মজুদে থাকলে তো কোনো লাভ নেই, বাট এখন তাদের ব্যবহার করবার সক্ষমতা তৈরি হয়ে গেছে। তো এই খবর ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রের পিট হ্যাগসেট পেয়ে গেছেন, ট্রাম্পের কাছে পৌঁছে গেছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পৌঁছে গেছে। তো তারা বলছেন যে হ্যাঁ, তাদের আরও কিছু এই ক্ষেপণাস্ত্রের মজুদ হয়তো উন্মুক্ত হয়েছে, তারা আরও কিছু ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে, এখন আমাদের দিকে এগুলো ছুটবে, আমরা এগুলো গুলি করে করে নামিয়ে ফেলব। তো এখন আর মুখ রক্ষা করবার কোনো উপায় তো নেই, কারণ তারা বরাবরই বলে এসেছিল সব শেষ করে দিয়েছে, পুরো সক্ষমতা ইরানের শেষ হয়ে গেছে, ইরান একেবারেই অক্ষম মিলিটারিলি যুক্তরাষ্ট্রকে বা ইসরায়েলকে কাউন্টার করতে পারে এমন কিছুই তাদের কাছে আর নেই। তো বাট তারা বারবারই অসত্য প্রমাণিত হয়েছে, এবং তারা যে মিথ্যে কথা বলছে
গোয়েবলসের কায়দায় মিথ্যে বলেই যাচ্ছে, সে কথা এখন পরিষ্কার হয়ে গেছে। আর বিমান হামলা, বিমান হারানো, যুক্তরাষ্ট্র যেভাবে তাদের যুদ্ধ বিমানগুলো হারানো, এইটি তাদের জন্যে একটি বিশাল, গত কয়েক দশকের মধ্যে, গতকালকের একটি এপিসোডে বলেছিলাম যে গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য। সিঙ্গল কোনো ডেতে এত বড় ক্ষতি আর কখনো হয়নি সম্প্রতি যেটি হয়েছে যুক্তরাষ্ট্রের। তো এর মধ্যে ইরানে যে শুক্রবারের কথা বলছি, F-15E স্ট্রাইক ঈগল যে যুদ্ধ বিমান, সেটি তো বিধ্বস্ত হলো ইরানের আকাশে, ইরানিরা সেটিকে ভূপাতিত করেছে। আর আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছিল কুয়েতের আকাশে। তো ইরানের আকাশে যেটি বিধ্বস্ত হয়েছিল F-15E স্ট্রাইক ঈগল, সেটির কথা বলছি। সেই বিধ্বস্ত বিমান থেকে দুজন পাইলট ইজেক্ট করতে পেরেছিলেন, অর্থাৎ সেই বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন দুজন পাইলট। তো শুক্রবারই যুক্তরাষ্ট্র বিশেষ ব্যবস্থায় স্পেশাল অপারেশন চালিয়ে সেই দুজন ব্যক্তির মধ্যে একজনকে উদ্ধার করতে পেরেছিল। সেটি আমরা আগেই জানি, সেটি এখন আন্তর্জাতিক খবর। একজনকে উদ্ধার করে গেছে। আর F-15 সাধারণত 2 আসনের যুদ্ধ বিমান হয়ে থাকে। তো একটি আসন থাকে পাইলটের জন্যে, আর আরেকটি সংরক্ষিত থাকে একজন আর্মড অফিসারের জন্যে। সম্ভবত পাইলটের নিরাপত্তা বিধান করেন তিনি। তো দুজনে ইজেক্ট করতে পেরেছিলেন, পাইলট এবং সেই আর্মড অফিসার। তো পাইলটকে রেস্কিউ করতে পেরেছিল শুক্রবারই, সেই খবর জানা গিয়েছিল আগে থেকেই। আর এই আর্মড ভদ্রলোক হারিয়ে গিয়েছিলেন, ইরানের অভ্যন্তরে কোথাও লুকিয়েছিলেন। তার উপর যুক্তরাষ্ট্র নজরদারি করছিল, অর্থাৎ টাইম টু টাইম তিনি কোথায় আছেন, কোথায় আটকে পড়েছেন, কোথায় পালিয়ে আছেন, এই খোঁজখবরগুলো কিন্তু যুক্তরাষ্ট্র নিচ্ছিল টাইম টু টাইম। আর এদিকে ইরানেরও জানা ছিল যে একজন লোক, পাইলট কিংবা আর্মড অফিসার যিনি হন, এখন এই খবরটি পরিষ্কার হয়েছে যে যিনি পালিয়েছিলেন দ্বিতীয় ব্যক্তি, তিনি আর্মড অফিসার। আর শুক্রবার যাকে রেস্কিউ করা হয়েছিল তিনি ছিলেন পাইলট। বাট গতকাল পর্যন্ত সেটি আমরা নিশ্চিত ছিলাম না। তো যাই হোক, তো সেই পালিয়ে থাকা ব্যক্তিকে খুঁজবার জন্যে ইরানের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে। এমনকি ইরানের পক্ষ থেকে $64,000 মতো পুরস্কার ঘোষণা করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের এই পাইলটকে যদি কেউ ধরিয়ে দিতে পারে, তার খোঁজখবর দিতে পারে, তাকে $64,000 দেওয়া হবে। তো সাধারণ ইরানিরাও খোঁজখবর করছিল, আর মিলিটারিলি ইরানও চেষ্টা করছিল তাকে খুঁজে বের করবার জন্য। তো এই যখন অবস্থা, যুক্তরাষ্ট্র নজরদারি করছিল 24 ঘন্টা, তার সর্বশেষ অবস্থান সব কিছু জেনে। তো শনিবার রাতে আসলো যুক্তরাষ্ট্রের জন্য সেই মহেন্দ্রক্ষণ। তারা ইরানে ঢুকে পড়ল সর্বশক্তি নিয়ে। তো শোনা যাচ্ছে কয়েক ডজন বিমান তারা ব্যবহার করেছে, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার, এবং কয়েকশো বিশেষ বাহিনীর সদস্য যুক্তরাষ্ট্র। তো একসঙ্গে তারা ঢুকে পড়েছে ইরানের অভ্যন্তরে। তো ইরান বসেছিল না, তারা তাদের উপর গুলি চালিয়েছে, তারাও গুলি চালিয়েছে। তো ইরানও অ্যাপ্রোচ করছিল যেই জায়গায় সেই ক্রু মেম্বার বা আর্মড অফিসার লুকিয়েছিলেন, সেদিকে ইরানেরও নজর ছিল। ইরান এগিয়ে যাচ্ছিল, আর যুক্তরাষ্ট্র বিমানগুলো থেকে ইরানি বাহিনীর উপর বোমা ফেলছিল, গুলি করছিল তাদেরকে দূরে রাখবার জন্য। অর্থাৎ তাদের পালিয়ে থাকা সেই ক্রু মেম্বার, তিনি কোথায় আছেন সেই জায়গাটি যুক্তরাষ্ট্রের এই স্পেশাল বাহিনীর কয়েকশো সদস্য তারা বুঝতে পেরেছিলেন। তো তারা নির্দিষ্ট একটি জায়গা ঘিরে রেখে তারা ইরানি হামলা মোকাবেলা করছিলেন, ইরানি বাহিনীকে সেই লোকের কাছ থেকে দূরে রাখছিলেন। সেই চেষ্টা তারা করছিলেন, ক্রমাগত সেই চেষ্টা করেই যাচ্ছিলেন। তো এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের দুটো বিমান, সেখানে স্থানীয় যে বিমান ঘাঁটি আছে সেখানে ফেসে যায়, আটকে যায়, অর্থাৎ স্টাক হয়ে যায়। সেগুলো সেখান থেকে মুভ করবার শক্তি হারিয়ে ফেলে। তো তারা যখন সেই ক্রু মেম্বারকে খুঁজে পেলেন, তাকে নিয়ে যেই কমান্ডোরা, স্পেশাল ফোর্সের যেই সদস্য সংখ্যা বলছি কয়েকশো তারা সংখ্যায়, তাদের নিয়ে যাবার জন্যে এবং সেই ক্রু মেম্বারকে নিয়ে যাবার জন্যে 3টি হেলিকপ্টার আবার নতুন করে তারা আনিয়ে নেয়। কারণ যেহেতু তারা যেই দুটো নিয়ে গিয়েছিল সেই দুটো ফেসে গিয়েছিল ওখানকারই কোনো একটি বিমান ঘাঁটিতে, সেগুলো স্টাক হয়ে গিয়েছিল, মুভ করছিল না। সম্ভবত কোনো টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছিল, কারিগরি ত্রুটি। তো তখন তারা যাবে কীভাবে, সেই জন্য তারা আরও 3টি হেলিকপ্টার অর্ডার করে নিয়েছিল
সেই 3 হেলিকপ্টারে করে কয়েকশো বিশেষ বাহিনীর সদস্য এবং সেই ক্রু মেম্বার যাকে তারা খুঁজে পেয়েছে বলছে পরবর্তীতে জানা গিয়েছিল যে তিনি একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে সেটি জানিয়েছেন। তো তাকে সহ নিয়ে এই পরবর্তীতে নিয়ে আসা পরিবহন বিমান 3টি, সেই বিমানে করে তারা ইরান ত্যাগ করে। আর তাদের যে 2টো বিমান ফেসে গিয়েছিল ইরানের ভিতরে, তো সেই বিমান দুটো তারা ছেড়ে যায়নি কারণ ইরানের হাতে সেই বিমানগুলো অক্ষত অবস্থায় পড়ে, তারা সেটি চায়নি। কারণ তাদের হয়তো ভয় ছিল যে ইরান পরবর্তীতে সেগুলো সারিয়ে তুলবে, সেগুলো রিপেয়ার করে তারা ব্যবহার করবে। সো ইরান 2টো শক্তিশালী এবং এক্সপেন্সিভ মার্কিন যুদ্ধ বিমান পেয়ে যাবে, সেটি তারা চায়নি। পরিবহন বিমান ছিল আসলে সেগুলো। তো সেই জন্য তারা তাদের সেই 2টো বিমান নিজেরাই ধ্বংস করে গেছে। সেই বিমান দুটোতে বোমা মেরে সেই বিমান দুটি ধ্বংস করে গেছে। তাই বিভিন্ন জায়গায় এখন কথা হচ্ছে এটি নিয়ে যে মার্কিনিরা নিজেরাই নিজেদের বিমান কেন ধ্বংস করলো। এই বিষয়টি অনেকের কাছে আলোচনার বিষয়বস্তু হয়েছে। অনেকে বুঝতে পারছিলেন না বিষয়টি খোলাসা করা যায়নি অনেকের কাছে, কারণ এটি স্বাভাবিক। তারা নিজেদের বিমান নিজেরা কেন ধ্বংস করলো? ইরানিদের হাতে যদি ধ্বংস হতো, ইরানের আকাশ সীমা লঙ্ঘন করেছে, তারা ইরানের অভ্যন্তরে ঢুকে পড়েছে, তাহলে ইরানি গুলিতে, ইরানি বোমা হামলায়, ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যদি সেগুলো ধ্বংস হতো তাহলে ভিন্ন কথা ছিল, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন উঠত না। কিন্তু সেগুলো ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রেরই ছোড়া গুলি এবং বোমায়। তো সেই জন্যে এটি বিশ্বব্যাপী এই প্রশ্নটি কিন্তু উঠেছে যে মার্কিনিরা নিজেরাই নিজেদের বিমান ধ্বংস করেছে। আসলে তাদের কোনো উপায় ছিল না, এটি তারা হেসে হেসে ধ্বংস করেনি। তারা ইরানের হাতে সেগুলো পড়ুক, ইরান সেগুলোর মালিকানা পেয়ে যাক, সেটি চায়নি। তাই তারা তাদের বিমান দুটোকে নিজেরাই ধ্বংস করেছে। বাট তারা সেই আহত আর্মড অফিসার যিনি কর্নেল পদমর্যাদার, তাকে তারা উদ্ধার করে নিয়ে যেতে পেরেছে। তো ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন যে এটি যুক্তরাষ্ট্রের জন্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি দুঃসাহসিক এবং অন্যরকম একটি অভিযান ছিল, ঝুঁকিপূর্ণ, দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ অ্যাট দ্য সেম টাইম। কারণ এই কয়েকশো বিশেষ বাহিনীর সদস্য এবং তারা অক্ষত অবস্থায় ফিরে গিয়েছে বলে দাবি করছে, যদিও ইরান বিষয়টি এখনো কনফার্ম করেনি। কারণ 2 পক্ষের মধ্যে কিন্তু গোলাগুলি চলছিল। ইরানের IRGC থেকে তাদের উপর হামলা করা হয়েছিল, কারণ যখনই ইরান বুঝতে পারলো যে তারা কয়েক ডজন বিমান নিয়ে, কয়েকশো বিশেষ বাহিনীর সদস্য নিয়ে ইরানের আকাশে বা ইরানের অভ্যন্তরে ঢুকে পড়েছে, তখন ইরান কিন্তু তাদের উপর হামলা চালিয়ে যাচ্ছিল। তো সেই হামলায় কি ক্ষয়ক্ষতি হয়েছে বা আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ইরানের পক্ষ থেকে বিষয়গুলো এখনো খোলাসা করা হয়নি। বাট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি নেই, আমাদের সেই কর্নেলকে আমরা ফিরে পেয়েছি, তিনি ঠিকই আছেন, তিনি সেফ আছেন, তার কোনো সমস্যা হয়নি ইত্যাদি। তো এখন এই যে রেস্কিউ অপারেশন, যেভাবে শুক্রবারে তারা নিয়ে গেলেন একজন পাইলটকে, আর তারপর দিন শনিবার নিয়ে গেলেন দ্বিতীয় ব্যক্তিকে, তো এইটি যেভাবে হলো, পুরো বিষয়টি ছিল শ্বাসরুদ্ধকর ইরানি বাহিনীর জন্যেও, কারণ 2 পক্ষই সেখানে 2 পক্ষের এনগেজমেন্ট ছিল, এবং যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যদের জন্য তো বটেই। পুরো বিষয়টি আসলে ছিল একটি সিনেমাটিক ব্যাপার। তো এই দৃশ্য আমরা সামনে থেকে দেখলে হয়তো আমাদের কাছে মনে হতো যে আমরা এয়ারফোর্স 1 দেখছি, টান টান উত্তেজনা, কখন কি হয় বোঝা যায় না, এরকম একটি ব্যাপার। তো এই ছিল সর্বশেষ। আর ইরান তার সক্ষমতা অনুযায়ী হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলে আজও হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, সাইরেন বেজেছে, বাট উল্লেখযোগ্য কিছু হয়নি, বড় ধরনের কোনো ধ্বংস চালিয়েছে এরকম বোঝা যায় না। একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় বা ফ্যাসিলিটিতে হামলা হয়েছে, তো সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, বাট ব্যাপক কোনো কিছু ঘটেছে বা কোনো হতাহতের ব্যাপার আছে এই খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শর্ট এপিসোডে এইটুকুই ছিল কভার করবার মতো। আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইরান বিষয়ে আপডেটস নিয়ে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।